জামাত ইসলামদের খুব বন্ধু সংগঠনেরা, মানে ধর্মভিত্তিক একই উগ্রতা এই দুইটি সংগঠন পোষণ করে। ভারতে আরএসএস, আপনার ওর নাম কি, বিজেপি, আর এখানে হচ্ছে ধর্মভিত্তিক দল, সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে পুরো দেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা সমীকরণ করিয়ে দিয়েছে। এবং এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে একজন সদস্য প্রার্থী ছিল, আমি তার নাম মনে রাখবো, 18 মাস উনি নষ্ট করলো। তার চাইতে তো 3 মাসের মধ্যে তারেক জিয়া যেটা বলেছিল 5 তারিখে, যে একটা তত্ত্বাবধায়ক সরকার করে ভোট দাও, ভোটের পরে ইলেক্টেড গভর্নমেন্ট যা করার করবে। তো এতদিনে তো ইলেক্টেড গভর্নমেন্ট যদি জনগণের দাবি না মানতো, আমরা রাজপথে জুলাই মাসে 2023 সালে জুন মাসে ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের বিরুদ্ধে মামলার আইনজীবী ছিলাম আমি, আর ওই তাপসের বিরুদ্ধে মামলার বাদী ছিলেন আমাদের এসসিবিএ সংবিধান সরণ কমিটি, যেটার অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার সারোয়ার হোসেন আশরাফ সাহেব, অন্যতম সম্পাদক মণ্ডলীর সদস্য। তো সেই শাহ আহমেদ বাদল তাপসের বিরুদ্ধে 23 সালের জুন মাসে মামলা ফাইল করেছিল। এটা কত বড় ঝুঁকির কাজ, কত বড় দেশপ্রেমিকের কাজ, এটা সবাই বোঝে। তো যাই হোক, আমাদের কারো কাছ থেকে মানে এখন তো অনেক অনেক সার্টিফিকেট গিভিং এজেন্সি বেরিয়েছে, অনেক মঞ্চ হয়েছে, কত মঞ্চ, কারো কোনো মানে মঞ্চের অভাব নাই, জুলাই স্মৃতি সংগঠনের অভাব নাই। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে, যেটা ইউনূস সাহেব একটা গুড, মানে গুড কি বলবো, গুড অর্গানাইজার বা গুড শোম্যান হিসাবে জুলাইকে প্রেজেন্ট করতে গিয়ে উনি যে অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন, যার রেজাল্ট উনি নিজে আজকে ভোগ করছেন, কোনো কিছুই তার কন্ট্রোলে নেই। আপনি ভাবুন 1971 সালের 25শে মার্চ রাত্রে, যখন পাক হানাদার বাহিনী রাত 10:31 এবং এটা পাকিস্তানি জেনারেল সিদ্দিক সালিকের বইতেই আছে, উইটনেস টু সারেন্ডারে, যে রাত 10:20 রাও ফরমান আলীকে খাদিম হোসেন রাজা ফোন দিচ্ছে, রাও টু নাইট ইজ নাইট, এবং তারপর 10:31 বর্বর পাকিস্তানি বাহিনী পৃথিবীর ইতিহাসে জঘন্য গণহত্যায় মেতে উঠল। এবং তার আগে ইয়াহিয়া খান একটা ভাষণ দিল, ভাষণ দিয়ে সে ইসলামাবাদ চলে গেলেন। জুলফিকার আলী ভুট্টো একদিন থেকে পরের দিন বলল পাকিস্তান ইজ সেফড, চলে গেল, যার রেজাল্ট ভুট্টো পরে পেয়েছে। তো আমি এই জন্য বলছি, কিছু কিছু ঐতিহাসিক সত্যকে অস্বীকার করে যে আবারও সেই একই মানে বাইনারি রাজনীতি ইউনূস সাহেব পরোক্ষভাবে তার এনসিপিকে দিয়ে, তার বন্ধু সংগঠন জামাতকে দিয়ে যেটা করাচ্ছেন, এর মধ্য দিয়ে উনি আসলে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানের যৌক্তিকতাকে প্রতিপন্ন করছে। এইটা বাংলাদেশের মানুষকে খুব গভীরভাবে ভেবে দেখতে হবে। মীর জাফর কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কোনো গুলি ছোড়েনি, আবার নবাবের পক্ষ কোনো গুলি ছোড়েনি। মীর জাফর দাঁড়িয়েছিল চুপচাপ, মীর জাফর বাহিনী সিরাজদৌল্লার প্রধান সেনাপতি হয়ে দাঁড়িয়েছিল, তাতেই যা ঘটার আমাদের উপমহাদেশে ঘটে গেছে। 2002 সালে এই ধর্মভিত্তিক রাজনীতির যে কুফল, গণতান্ত্রিক রাজনীতি পরিহার করলে ভারতে নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, আপনারা বাকিরাও সবাই চেনেন, দর্শকরাও চেনে, নাসিরুদ্দিন শাহ বলে একজন খুব নামকরা অভিনেতা আছেন ভারতের, অসাধারণ এক্সেলেন্স বলে যাকে আর কি, ইন্ডিয়ান ড্রামা ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করে উনি অসাধারণ চরিত্র অভিনয় করেছেন। তার ভাই মেজর জেনারেল জমিরুদ্দিন শাহ, আর্মির মেজর জেনারেল ছিল ইন্ডিয়ায়। তো মেজর জেনারেল জমিরুদ্দিন শাহকে তখন কেন্দ্রীয় গভর্নমেন্ট পাঠিয়েছিল গুজরাটের দাঙ্গা বা মুসলমানদের বিরুদ্ধে যে নরহত্যা হয়েছিল, নরসংহার হয়েছিল, জেনোসাইড হয়েছিল, সেটাকে রুখবার জন্য। এই বর্তমান প্রচন্ড হিন্দুত্ববাদী ধর্ম, আমাদের জামাত ইসলামদের খুব বন্ধু সংগঠনেরা, মানে ধর্মভিত্তিক একই উগ্রতা এই দুইটি সংগঠন পোষণ করে। ভারতে আরএসএস, আপনার ওর নাম কি, বিজেপি, আর এখানে হচ্ছে ধর্মভিত্তিক দলগুলো, যাদের শেষ সমাধান হচ্ছে ধর্ম। তো জমিরুদ্দিন শাহ ফোন করে বলল যে স্যার আমরা তো এসে গেছি, আমাদেরকে তো শহর থেকে দূরে এক জায়গায় মাঠে রেখেছে, আমরা শহরে যাই। তো বললো না না, আপনি কষ্ট করার দরকার নেই, ওখানে পর্যাপ্ত আমি সাহায্য সহযোগিতা করছি খাবার দাবারের, ওরকম হলে আমি আসতে বলবো।
এটা খুব প্রাসঙ্গিক, এই জন্য আমি বলছি। তো উনি 2 দিন 3 দিন বসে থাকলেন। আহমেদাবাদ শহর থেকে 20 কিলোমিটার দূরে গণহত্যা চলল, এবং একটা বিখ্যাত গণহত্যা আছে। কংগ্রেসের সাবেক এমপি এহসান জাফরি, সে নিজে জীবন দিয়ে 300 লোককে বাঁচানোর চেষ্টা করেছিল। 300 জনই ঘটনাক্রমে মুসলমান ধর্মের, এবং সেই 300 জনকে গলা কেটে, এবং এহসান জাফরির ওয়াইফ মিসেস জাফরি, তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে মোদির গণহত্যার বিরুদ্ধে। মোদি আহমেদাবাদ পুলিশ কমিশনারকে বলেছিল, বজরং দল, আরএসএস, হিন্দু মহাসভা যা করতে চায় লেট দেম ডু। ঠিক যেরকম খন্দকার মুস্তাক জেলারকে বলেছিল 2রা নভেম্বর রাতে যে ফারুকরা গিয়েছে, যা করতে চায় করতে দাও। যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, যিনি মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, এবং আমাদের বিএনপির সাবেক বারংবার দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছে যে বাংলাদেশে একজনই ভালো রাজনৈতিক বাজেট দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশে, এবং বিএনপির বেগম জিয়ার সময় মন্ত্রী থাকা অবস্থায় সাইফুর রহমান বলেছিল তাজউদ্দিন সাহেবের কথা। সত্যি তাজউদ্দিন মিশর 4 নেতাকে হত্যা করল। এইখানে কেন এরম আমি বলছি, শেখ হাসিনার কি মেইন কথা ছিল মানুষকে মিসলিড করা, যে আমি না থাকলে এখানে মুক্তিযুদ্ধের কোনো আলাপ করা যাবে না, আমি না থাকলে বঙ্গবন্ধুকে প্রতিনিয়ত অপমান করা হবে, বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার চেষ্টা হবে, মুক্তিযুদ্ধের মহানায়কদেরকে মুছে দেওয়ার চেষ্টা হবে। ঠিক এক্স্যাক্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে তার যে আশীর্বাদ পুষ্ট এনসিপি হলো, সে তো কয়েকবার বলেই বসলো ছাত্র দল করুক, আমি ওদের সাফল্য চাই। তার প্রেস সেক্রেটারি কি যেন একটা টাইটেল আছে, না বলি, সে তো নাহিদকে বিদায়ের সময় বলল ভাবি প্রধানমন্ত্রী। তো যাই হোক, স্বপ্ন দেখতেই পারে সবাই, গণতান্ত্রিক অধিকার। তো এই যে আওয়ামী লীগের রাজনীতিতে যদি আওয়ামী লীগ দ্রুত রাজনৈতিক মাঠে ফিরে আসে, এবং যার লক্ষণ দেখা যাচ্ছে, এই পুরোটা দায় হচ্ছে যারা অহেতুক 5ই আগস্ট 2024-এর পর থেকে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধকে 24-এর মুখোমুখি দাঁড় করিয়েছে। 5ই ফেব্রুয়ারি কোনো কারণ ছাড়া বঙ্গবন্ধুর জাদুঘর, যেটি শেখ হাসিনার বাবার বাড়ি না, যেটি আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর, সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে পুরো দেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা সমীকরণ করিয়ে দিয়েছে। এবং এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে একজন সদস্য প্রার্থী ছিল, আমি তার নাম মনে রাখতে চাই না, শিবির পরে সরিয়েছে বাধ্য হয়ে। সেই ছেলেটা কি বলেছিল জানেন? যে মতিউর, সারোয়ার ভাই এবং আশরাফ ভাই জানেন কিনা, যে মতিউর বীর শ্রেষ্ঠ, সে হচ্ছে প্লেন হাইজাকার। যে মতিউর পাকিস্তানের ইসলামাবাদের আরামের চাকরি ছেড়ে দিয়ে স্ত্রী, এবং তার, আমি বেগম মতিউরের পরে ইন্টারভিউ করেছি অনেক পরে, কি কষ্টের মধ্যে উনি ছিলেন তার 2 ছেলে মেয়েকে নিয়ে, যখন মতিউরকে হত্যা করলো পাকিস্তানি জনৈক ক্যাপ্টেন। সে ওই ক্যাপ্টেন মিনহাজকে বলছে শহীদ, আর মতিউরকে বলছে প্লেন হাইজাকার। ছেলেটার হায়েস্ট বয়স 23 হবে, বা সর্বোচ্চ 24, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে বা অনার্সে পড়ে, ইসলামী ছাত্র শিবিরে। তার কিছুদিন আগে ছাত্র শিবিরের পত্রিকায় লিখলো যে যারা মুসলমানরা 71-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের বোধহয় বোধোদয় হচ্ছে। তাহলে তো আমরা যেটা ধারণা করেছিলাম যে জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে যেটা বলে আমাদের জন্ম 71-এর অনেক পরে, যাদের হয়েছে তাদের বিচার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এখন তো অবশ্যই সেই বিচারকেও বিতর্কিত করে। তাহলে তো দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ এবং রাজাকার প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। এই লড়াই তো আমরা 5ই আগস্টের পরে করতে চাইনি। আপনি অকথ্য ভাষায় তারেক রহমানকে অশ্রব্য স্লোগান দেওয়া, আমাদের সুপ্রিম কোর্টের অত্যন্ত সিনিয়র ফজলুর রহমান, 78 বছর বয়স, যিনি আরামের আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেষের দিকে গিয়ে বিএনপিতে জয়েন করেছে, তার আগে নাম কি কাদের সিদ্দিকী সাহেবের দলে ছিল, যে কোনোদিন ক্ষমতার আশপাশে যায় না, অসাধারণ বক্তা, বাগ্মী, একজন আইনজীবী, শীর্ষস্থানীয় আইনজীবী, মুক্তিযোদ্ধা সর্বোপরি পরিচয়। তাকে যে বাচ্চা মেয়েটা, আমার মেয়েটার জন্য মায়া লাগে, কারা তাকে প্রলোভন দিয়ে কি অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়ে ফজলু ভাইয়ের এই সেগুন বাগিচা বাসার সামনে, দুদক অফিসের সামনে, আজকে সেই মেয়েটি এবং তার কয়েক বন্ধু মিলে চাঁদা তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। ইউনূস সাহেবের সুপুত্রদের একজন রিয়াদ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি,
আর আওয়ামী লীগের কোন মহিলা এমপি, আমার নাম ওদের মনে রাখতে ইচ্ছা করে না, সে পালাইছে, তার স্বামীর কাছ থেকে 25 লাখ নিছে, আরো 25 লাখ আনতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। অনেক ধন্যবাদ। আমি আর 31 সেকেন্ডে বলি। সুতরাং আগামী অক্টোবর মাসে তত্ত্বাবধায়ক সরকারের আপিল বিভাগে রায় হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ইউনূস সাহেবকে অসংখ্য ধন্যবাদ। ওই যে একটা বিখ্যাত কবিতা আছে যে তুমি এসে আমাকে বললে তুমি দারিদ্র সীমার অনেক নিচে বাস করো, প্রভু ধন্যবাদ তুমি যে আমাকে স্বীকার করেছো। ইউনূস সাহেবকে বলি অনেক ধন্যবাদ, আপনি 14 মাসে আর যাই হোক বাংলাদেশকে পুরো পাকিস্তান ঘোষণা করেননি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেননি, অসংখ্য ধন্যবাদ। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত বীরদের যে কবর তুলে দেননি, অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন একটাই কথা, নতুন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন। আমি সারোয়ার ভাইয়ের সঙ্গে অসহায়ের মতো আত্মসমর্পণ করে বলি, এখন যে অবস্থা, এখন নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে বা যে জোট, তাদের কাছে প্রত্যাশা তারা যদি এই রাষ্ট্র মেরামত না করে তাহলে তাদের সঙ্গে জনগণ বুঝবে। এবং আমি ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং ব্যারিস্টার সারোয়ার হোসেন সাহেব এবং ব্যারিস্টার আশরাফুল ইসলাম সাহেবকে বলবো, এখন তো মনে হয় সারোয়ার ভাই আমরা তিনজনই কিন্তু সোচ্চার ছিলাম যে না আগে সংস্কার। এখন ইউনূস সাহেবদের ব্যর্থতা দেখে মনে হচ্ছে এই যে 14, 15 বা 18 মাস উনি নষ্ট করলো, তার চাইতে তো 3 মাসের মধ্যে তারেক জিয়া যেটা বলেছিল 5 তারিখে যে একটা তত্ত্বাবধায়ক সরকার করে ভোট দাও, ভোটের পরে ইলেক্টেড গভর্নমেন্ট যা করার করবে। তো এতদিনে তো ইলেক্টেড গভর্নমেন্ট যদি জনগণের দাবি না মানতো আমরা রাজপথে আন্দোলন করতাম। এই যে 13 মাস বা আরো 4-5 মাস উনি নষ্ট করবে বা 1-2 মাস, এর জবাব তো একদিন তাকে দিতে হবে। সংস্কার তো মিনিমাম রাষ্ট্র গভর্নই উনি করতে পারেননি। উনি স্বপ্নের ফেরিওয়ালা, এরকম স্বপ্ন। গ্রামীণ ফোনে জানেন গ্রামীণ ব্যাংকে লোন নেওয়ার সময় সবাইকে গান গাইতে হয়, উনি মনে করছে এটা গ্রামীণ ব্যাংক, এটা গ্রামীণ ব্যাংক না, ইট ইজ এ স্টেট অ্যাফেয়ার। সারোয়ার ভাই প্রথম থেকেই উদ্যোগ নিয়েছিল যে ঠিক আছে যাদের অ্যাডভাইজার বানিয়েছেন আপনার পছন্দের, ওই যে আসিফ নজরুলকে উনি গত 8-9 বছর ধরে যে বিদেশে যেখানেই সেমিনার হয়েছে, কারণ আমাদের বারের একজন সিনিয়র আইনজীবী সারোয়ার ভাই আশরাফ ভাই দুজনই চেনে, ব্যারিস্টার রোকন সাহেবকে সে দাওয়াত দিয়ে নিত, তার কিছু চুজি লোক ছিল, ওই লোকগুলোকেই সে এখানে উপদেষ্টা বানিয়েছে। তবু সারোয়ার ভাই আমরা উদ্যোগ নিয়েছিলাম যে যেটাই হয়েছে সরকারটাকে সফল করি, সো আপনি আরো কিছু যোগ্য লোকদের নেন। তো উনি তো ওই পথে হাঁটলেন না, কাজেই এখন ওনার পক্ষে নির্বাচন করা খুব কঠিন হবে আমার মনে হয়। আর বাংলাদেশও এখন বাস্তবতা যে নির্বাচন ছাড়া উপায় নাই, নির্বাচিত প্রতিনিধি যদি জনগণের দাবি না মানে তখন জনগণ আবার রাজপথে নামবে। আর আমি শেষ করে দেই, নেপালের জেনজি এবং নেপালের সুশীলা কার্কি, যদি নাম ভুল না বলে থাকি, হ্যাঁ, তার কাছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ইউনূস সাহেব একেবারে বলে না, ইংলিশে একটা কথা বলি আমরা আইনে অনেক সময় ব্যাখ্যা দিয়ে, আমার কলিগরাও বলবে যে দিস পয়েন্ট হ্যাজ ব্রাশড অ্যাসাইড দ্য এলিগেশন অফ আদার সাইড, মানে বাতিল করে দিয়েছে। ইউনূস সাহেব এবং তার যারা নিয়োগকর্তাদের কর্মকাণ্ড আর নেপালের জেনজিদের কর্মকাণ্ড, জেনজিরা গতকাল নেপালে ক্ষমা চেয়েছে যে আমাদের আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষমা চাই। সুশীলা কার্কি বলেছেন যে কিন্তু ওরা তো গত রাতে আবার আন্দোলন করেছে, তিনটে উপদেষ্টা মন্ত্রী নিয়ে, সেটা করুক, কিন্তু সুশীলা কার্কি বলেছে সহিংসতার নামে এটা অপরাধ হয়েছে, ইটস এ ক্রাইম। এবং আমি মনে করি সারোয়ার ভাই এবং আশরাফ সাহেবের মতো আমিও লজ্জিত, আমাদের এখানে কোনো সাবেক প্রধান বিচারপতি পেলাম না যারা সুশীলা কার্কির অর্ধেক যোগ্যতা রাখে। বিচার বিভাগ কত করুণ অবস্থায়, এটি তার প্রমাণ। কাজী নেপালের সুশীলা কার্কিকে দেখে ইউনূস সাহেব নিশ্চয়ই, সম্মানিত মানুষ উনি, খুবই শার্প লোক, নিশ্চয়ই লজ্জায় তিনি রাত্রে বোধহয় ঠিক মতো ঘুমোতে পারছেন।